এক সেনা অভ্যুত্থানে বদলে ফেলার চেষ্টা করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের নাম। আরেক সেনা অভ্যুত্থানের পর বদলে ফেলার চেষ্টা করা হয়েছিল লাখো শহীদের রক্তে রঞ্জিত জাতীয় পতাকা। তারপর আরো এক সেনা অভ্যুত্থানে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের মাথায় পরিয়ে দেওয়া হয়েছিল টুপি। এরপরও নানান সংকটকালে চায়ের দোকান থেকে লোকাল বাস, হাটঘাট রাস্তায় অনেককেই বলতে শোনা যায়, সেনা শাসন এলে বোধ হয় দেশের সব সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু আসলেই কি তাই? দ্য কাভার স্টোরির দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সৈকত, আমি আছি আপনাদের সাথে। বুঝতেই পারছেন আজ আমাদের আলাপের বিষয় বাংলাদেশের সেনা শাসন নিয়ে। অনেক চমকপ্রদ তথ্য মিস না করতে মনোযোগ সহকারে দেখুন সম্পূর্ণ ভিডিওটা। সেনা শাসন কি তা নিয়ে আপনাদের জ্ঞান দেওয়ার কোনো আগ্রহ আমাদের নেই, আমরা বরং বুঝতে চাই, খুঁজতে চাই বাংলাদেশের সমতলের নাগরিকদের মাঝে সেনা শাসন নিয়ে আগ্রহ আসলে কেন কাজ করে, এর উৎস আসলে কি। চলুন একসাথে সেনা শাসনের ইতিহাসে একটু ঘুরে আসি। খ্রিস্টপূর্ব ৮২ সালে রোমান সাম্রাজ্যে এক গৃহযুদ্ধ পরিস্থিতিতে পৃথিবীর ইতিহাসে প্রথমবার সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার দখলের ঘটনা ঘটান সেনানায়ক কর্নেলিয়াস সুলা। সেই থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যতবারই সেনাবাহিনীকে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে দেখা গেছে, ততবারই দেখা গেছে সেনা অভ্যুত্থানের পেছনে ছিল কোনো না কোনো বড় রাজনৈতিক বিপর্যয়ের পটভূমি। যেমন বাংলাদেশের কথাই ধরুন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় প্রথম সামরিক হস্তক্ষেপের ঘটনা ঘটে 1975 সালের 15ই আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে। ঘটনাটি এমন সময় ঘটানো হয় যখন বাংলাদেশ রাষ্ট্রের একেবারে যার পর নাই অবস্থা। বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের 3.5 বছরের শাসন আমলে সংবাদপত্রের কণ্ঠরোধ, সীমাহীন দুর্নীতি, দুর্ভিক্ষে মৃতের সংখ্যা গোপন থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা এবং গুমের ঘটনায় দেশের জনগণ ছিল শেখ মুজিবের শাসনের উপর চূড়ান্ত বিরক্ত। অনেক রাজনৈতিক পরিচালকের মতে জনগণের সেই বিরক্তির কফিনে শেষ পেরেকটা শেখ মুজিব ঢুকেছিলেন 1975 সালের জানুয়ারিতে বাকশাল নামের একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে। আর সবশেষ সেই কফিন বহন করার জন্য প্রেক্ষাপটে হাজির হয় শেখ মুজিবের উপর ব্যক্তিগতভাবে অসন্তুষ্ট কিছু সামরিক কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে সেনা কর্মকর্তা ফারুক রশিদ ডালিমের নেতৃত্বে 1975 সালের 15ই আগস্ট এক সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট শেখ মুজিবের ধানমন্ডি 32-এর বাড়িতে হামলা চালিয়ে সপরিবারে তাকে হত্যা করা হয়। হত্যার পর মেজর ডালিম জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূলনীতি পরিপন্থী ইসলামী প্রজাতন্ত্র হিসেবে বাংলাদেশকে ঘোষণা করে। অথচ ডালিম বা সেই সেনা কর্মকর্তাদের কেউই ব্যক্তি জীবনে তেমন ধর্মপরায়ণ ছিলেন না। দেশকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা ছিল মূলত দেশের সিংহভাগ মুসলিম জনসংখ্যার সমর্থন আদায়ের এক ব্যর্থ কৌশল। শেখ মুজিবকে হত্যা করা সেনা অফিসারদের সহযোগিতায় রাষ্ট্রপতির স্থলাভিষিক্ত হয় শেখ মুজিবেরই রাজনৈতিক ডানহাত খন্দকার মোস্তাক আহমেদ। আর খন্দকার মোস্তাক রাষ্ট্র ক্ষমতায় গিয়েই 1975 সালের 20 আগস্ট দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংবিধান স্থগিত করে জারি করে মার্শাল ল বা সামরিক আইন। যদিও মোস্তাক ডালিমের ঘোষণা অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র বানানোর চেষ্টা করেনি বা সেই সুযোগ পায়নি, কারণ মোস্তাকের শাসনের দৈর্ঘ্য ছিল মাত্র 83 দিন। তবে এই 83 দিনে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তিনি প্রথমেই জারি করেন শেখ মুজিবের হত্যাকারীদের বিচার করা যাবে না। শেখ মুজিবের মতো তিনিও রাজনৈতিক নেতাকর্মীদের ধরপাকড় জারি রাখেন। সে সময় তিনি বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে রেডিও পাকিস্তানের আদলে রেডিও বাংলাদেশ করেন। সে সময় রাষ্ট্রীয় পোশাক নামেও এক অদ্ভুত জিনিসের আবির্ভাব ঘটে। মোস্তাকের মন্ত্রিসভা ঘোষণা করে যে রাষ্ট্রীয় পোশাক হবে খন্দকার মোস্তাক আহমেদ সবসময় যা পরে থাকেন সেই আচকান ও শেরওয়ানি। কোনো গবেষকের মতে মোস্তাক যে টুপিটি মাথায় পরতেন সেই টুপিকে জাতীয় টুপিও ঘোষণা করা হয়েছিল তখন। এদিকে ক্ষমতা গ্রহণের 10 দিনের মাথাতেই সেনাপ্রধান KM শফিউল্লাহকে সরিয়ে জিয়াউর রহমানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করে খন্দকার মোস্তাকের প্রশাসন। তবে খন্দকার মোস্তাকের শাসন দীর্ঘ হওয়ার আগেই আরেক সেনা অভ্যুত্থানে তার পতন ঘটে। সেনাবাহিনীর একটা অংশ শেখ মুজিবকে হত্যার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে চলে এলেও সেনাবাহিনীর বড় আরেকটা অংশেরই সমর্থন ছিল না। ফলে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের বিরুদ্ধেও শুরু হয় অভ্যুত্থান। 1975 সালের 3রা নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে আরেক অভ্যুত্থানে খন্দকার মোস্তাককে ক্ষমতাচ্যুত করা হয়। খালেদ মোশাররফের অভ্যুত্থানের খবর পেয়ে নিজেদের শেষ এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম কলঙ্কজনক এক ঘটনার জন্ম দেন মোস্তাক, জেল হত্যাকাণ্ড।
খালেদ মোশাররফ জেলবন্দি মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী ও এইচ.এম. কামরুজ্জামানকে মুক্ত করতে আসছে এমন আশঙ্কা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৩ নভেম্বর তাদের হত্যা করা হয়। রাষ্ট্র ক্ষমতা থেকে মোস্তাক অধ্যায়ের সমাপ্তি ঘটে নিজের রাজনৈতিক সহোদরদের রক্তের মাধ্যমেই। অবশেষে ৬ই নভেম্বর খন্দকার মোস্তাক আহমেদ বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন। অভ্যুত্থানের মাধ্যমে মোস্তাক ও তার সহযোগীদের ক্ষমতাচ্যুত করা খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান ঘোষণা করে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে গৃহবন্দী করেন। আর তখন দেশে যেহেতু জারি ছিল মার্শাল ল, তাই সেনাপ্রধান হওয়াই তখন দেশের ক্ষমতা কেন্দ্রে থাকার জন্য যথেষ্ট ছিল। তবে সেনানায়ক হিসেবে খালেদ মোশাররফ পৃথিবীর আলো দেখতে পেরেছিলেন মাত্র ৩টি দিন। মোস্তাক সরকারের পতনের সময় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে ঢাকা সেনানিবাসে গৃহবন্দী করা হলে তিনি সাহায্যের আবেদন করেন একসময়ের সামরিক বাহিনীর সহকর্মী কর্নেল তাহেরের কাছে। এদিকে তাহের ততদিনে সেনাবাহিনী ছেড়ে নেমেছেন রাজনীতিতে। সমাজতান্ত্রিক বিপ্লবের উদ্দেশ্যে ছাত্রলীগের সাবেক নেতা ও স্বাধীন বাংলাদেশের অন্যতম রূপকার সিরাজুল আলম খানের সাথে গঠন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। আর সেই দলের সেনা সংগঠন গণবাহিনীর দায়িত্বে ছিলেন কর্নেল তাহের। বলে রাখা ভালো, শেখ হাসিনার শাসনামলে জাসদ যেমন আওয়ামী লীগের ভ্যানিটি ব্যাগে থাকা একটা পার্টি হয়ে উঠেছিল, শেখ মুজিবের শাসনামলে জাসদের চরিত্র ছিল ঠিক বিপরীত। স্বাধীন বাংলাদেশে মুজিব মোস্তাক রেজিমের বিরুদ্ধে জাসদই ছিল তারুণ্য নির্ভর সবচেয়ে প্রতিশ্রুতিশীল দল। তো একদিকে খালেদ মোশাররফের অভ্যুত্থানে গৃহবন্দী জিয়া যখন কর্নেল তাহেরের কাছে সাহায্য চাচ্ছে, তখন দেশের টালমাটাল পরিস্থিতিতে কর্নেল তাহেরের দলও প্রস্তুতি নিচ্ছিল সৈনিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার। অবশেষে খালেদ মোশাররফের অভ্যুত্থানের মাত্র ৩ দিনের মাথায় আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৭ তারিখ সৈনিক জনতার অভ্যুত্থানে সেনাবাহিনীর সংহতি নিশ্চিত করতে সেনানিবাস থেকে মুক্ত করা হয় জিয়াউর রহমানকে। ঢাকা সেনানিবাসে হত্যা করা হয় খালেদ মোশাররফ ও তার সহযোগীদের। তবে মুক্ত হওয়ার পর বেঁকে বসেন জিয়া। এক বেতার ভাষণে তিনি নিজেই নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দাবি করেন। পরে প্রতিবাদের মুখে পিছিয়ে এসে উপসামরিক আইন প্রশাসক হন তিনি। ৭ নভেম্বর অভ্যুত্থানের পর থেকে বিচারপতি আবু সায়েমের নামে মূল ক্ষমতার অধিকারী ছিলেন মূলত জিয়াই। যে অভ্যুত্থানের মাধ্যমে জিয়াকে মুক্ত করা হলো, এই অভ্যুত্থান ঘটানোর অভিযোগেই ২৬শে নভেম্বর কর্নেল তাহের ও তার সহযোগীদের গ্রেফতার করে জিয়া। পরে প্রহসনমূলক এক বিচারে ১৯৭৬ সালের ২১শে জুলাই জিয়ার আদেশে কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয়। জিয়ার আমলেও রাজনৈতিক বিরোধীদের গ্রেফতার ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা অহরহ ঘটেছে। তার শাসন আমলে প্রায় ৬২,০০০ আওয়ামী লীগ সহ অন্যান্য বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। এছাড়া তার আমলে অন্তত ৩,০০০ সেনা সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা গুম অথবা হত্যার শিকার হন। ১৯৭৭ সালের ২ অক্টোবর এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে ১৪৩ জন সামরিক কর্মকর্তাকে বিভিন্ন কারাগারে ফাঁসি দেন জিয়াউর রহমান। ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি পদ গ্রহণের পর জিয়া ১৯৭৭ সালের সংবিধানের ৫ম সংশোধনীতে বেশ কিছু পরিবর্তন আনেন, যার ভিতর অন্যতম ছিল ধর্মনিরপেক্ষতাকে সাইড কাটিয়ে একটা নির্দিষ্ট ধর্মের মূলনীতির দিকেই সংবিধানকে ধাবিত করা। মজার বিষয় হচ্ছে, মেজর ডালিমের মতো জিয়ারও ব্যক্তি জীবনে ধর্মকর্মের তেমন ছাপ ছিল না। তিনিও মুসলিম সংখ্যাগরিষ্ঠের জনসমর্থন আদায়ের মধ্য দিয়ে নিঃশাসনের ন্যায্যতা তৈরি করার জন্যই নিয়েছিলেন রাষ্ট্রকে ধর্মের দিকে ধাবিত করার উদ্যোগ। এছাড়া খন্দকার মোস্তাক আহমেদ যে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল রাষ্ট্রপতির ক্ষমতা বলে, জিয়ার সময় সেই অধ্যাদেশকে সংসদীয় আইনে পরিণত করা হয়। একই সাথে শেখ পরিবারের জীবিত সদস্যদের দেশে ফেরার ব্যাপারে নিষেধাজ্ঞাও জারি করেন তিনি। রাষ্ট্রপতি থাকাকালীন জিয়া দেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনার উদ্যোগ নেন। তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করার সিদ্ধান্ত নেন। দেশের রাজনীতিতে প্রতিযোগিতা সৃষ্টির আভাস দিয়ে জিয়া বলেছিলেন, I will make politics difficult for politicians। সেই ঘোষণার পরই সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরে আসে তৎকালীন নিষিদ্ধ সংগঠন ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামাতে ইসলামীর পাকিস্তানি পাসপোর্টধারী নেতা অধ্যাপক গোলাম আজম। পরবর্তীতে
সালের জুনে 10 জন প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই করে রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জয়লাভ করেন। দেশে নতুন করে শুরু হয় গণতন্ত্রের পথ চলা। রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণের পর জিয়া দেশের রাষ্ট্রনীতি ও অর্থনীতিতে ব্যাপক সংস্কার শুরু করেন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হবার কিছুদিনের মধ্যেই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠন করেন এবং পরের বছর দেশের সংসদীয় নির্বাচন ফিরিয়ে আনেন। সেই নির্বাচনে বিএনপি বাংলাদেশের জাতীয় সংসদের 298টি আসনের মধ্যে 260টিতে জয়লাভ করে সরকার গঠন করে। সাংবিধানিকভাবে বহিত সরকার গঠনের মধ্য দিয়ে জিয়া দেশ সংস্কারের আরও কিছু উদ্যোগ নেন, যার ভিতর জনশক্তি রপ্তানি, গ্রাম সরকার গঠন, হাজার হাজার মাইল রাস্তা নির্মাণ, সংসদের ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া ও সরকারি নানান শিল্প খাতকে বেসরকারি করা ছিল অন্যতম। এ সময় জাতীয় বাজেটে সামরিক খাতে অস্বাভাবিক রকমের বরাদ্দ দেওয়া শুরু করেন জিয়া। শেখ মুজিবের আমলে সামরিক খাতে যেখানে বরাদ্দ ছিল মূল বাজেটের 13%, সেখানে জিয়ার আমলে এই বরাদ্দ প্রায় 3 গুণে গিয়ে পৌঁছায়। বর্তমান সময়ে চরম সীমায় পৌঁছানো পাহাড়ি বাঙালি সংকটের শুরুটাও হয়েছিল জিয়ার হাত ধরেই। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নানান জাতিগোষ্ঠীকে অঞ্চলটিতে কর্তৃত্বের জায়গা থেকে দুর্বল করতে সারা দেশের মন্দাপীড়িত এলাকা থেকে সেখানে হাজার হাজার ট্রাকে করে লোক নিয়ে এসে বসতি স্থাপন করানো ছিল সেই সংকটের প্রাথমিক সূচনা। এদিকে জিয়া সরকারের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের পরামর্শে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা পরিবর্তনের চেষ্টা করেছিলেন জিয়া। প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এক চিঠিতে মন্ত্রী পরিষদকে জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান ভারতীয় জাতীয় সঙ্গীত, তিনি বাংলাদেশের নাগরিকও নন। হিন্দু সম্প্রদায়ের একজন কবির লেখা গান জাতীয় সঙ্গীত হওয়ায় মুসলিম উম্মাহ উদ্বিগ্ন। এই গান আমাদের সাংস্কৃতিক চেতনার পরিপন্থী, বিধায় জাতীয় সঙ্গীত পরিবর্তন আবশ্যক। আজিজুর রহমান ওই চিঠিতে আমার সোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটাকে দেশের জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করেছিলেন। প্রধানমন্ত্রীর এই চিঠি পেয়ে মন্ত্রী পরিষদ বিভাগ রেডিও, টেলিভিশন এবং সব সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের জায়গায় প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনা জারি করে। জিয়া নিজেও জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষপাতী ছিলেন। বিএনপি নেতা ডক্টর ইউসুফ এক সংসদ অধিবেশনে জিয়াকে জাতীয় পতাকায় পরিবর্তন আনতে অনুরোধ করলে জিয়া জবাব দেন, হবে হবে, সবকিছুই হবে, আগে হিন্দুর লেখা জাতীয় সঙ্গীত বদলানো হোক, তারপর জাতীয় পতাকা বদলানোর কথা ভাববো। এরপর 1978 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসে সরকারি ভবনগুলোতে সবুজের মাঝখানে লাল বৃত্তের পতাকার পরিবর্তে কমলা রঙের পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রতিবাদের মুখে জিয়াকে এই পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে বাধ্য হতে হয়েছিল। জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা পরিবর্তনের মতো জিয়ার অনেক উদ্যোগেরই অবসান হয় 1981 সালে আরেক সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে মৃত্যুর মধ্য দিয়ে। জিয়ার মৃত্যুর পর অস্থায়ী রাষ্ট্রপতির আসন গ্রহণ করে জিয়ারই রাজনৈতিক সহচর বিচারপতি আব্দুস সত্তার। পরে 1981 সালে এক প্রেসিডেন্ট নির্বাচনে 66% ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট হিসেবে বৈধভাবে নির্বাচিত হন। তবে নির্বাচিত সেই রাষ্ট্রপতি ক্ষমতায় ছিল মাত্র 4 মাস। 1982 সালে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। 24শে মার্চ দেশে জারি করা হয় সামরিক আইন। এ সময় প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে আত্মপ্রকাশ করে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে নেন তৎকালীন সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ। মূলত রক্তপাতহীন এক অভ্যুত্থানের মধ্য দিয়ে সত্তারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিলেন জান্তা এরশাদ। ক্ষমতায় এসেই এরশাদ দেশে দ্বিতীয়বারের মতো সংবিধান স্থগিত করে সামরিক শাসন জারি করে। একই সাথে শুরু হয় সারা দেশে রাজনৈতিক কর্মীদের ধরপাকড়। 1.5 বছর সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ চালাবার পর 1983 সালের 11 ডিসেম্বর তিনি নিজেকে ঘোষণা করেন রাষ্ট্রপতি হিসেবে। এরশাদের শাসন শুরুতেই অবশ্য দেশের ছাত্র জনতার চ্যালেঞ্জের মুখে পড়ে এবং সেই চ্যালেঞ্জ জান্তা এরশাদ মোকাবেলা করে সামরিক কায়দায়, ছাত্রদের বুকে গুলি চালিয়ে। তবে রাষ্ট্রপতি হিসেবে নানান সংস্কার কাজ তিনি শুরু করে দিয়েছিলেন, যেগুলোর ভিতর উপজেলা ব্যবস্থাপনা, স্বাস্থ্যনীতি, পথঘাট নির্মাণ ছিল অন্যতম। এরশাদ শাসনের বৈধতার বিরুদ্ধে জনরোষ ও তার প্রায় প্রত্যেক পদক্ষেপেই দুর্নীতির দাগ লেগে থাকায় একনায়ক হিসেবে খুব একটা সুবিধা করতে পারছিলেন না এরশাদ। ফলে নির্বাচনের তাড়না থেকে জিয়ার মতো তিনিও রাষ্ট্রপতি থাকাকালে
গঠন করেন জাতীয় পার্টি নামের এক রাজনৈতিক দল। সেই দলকে সামনে রেখে 1986 সালে প্রহসনমূলক এক নির্বাচনে সংসদের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে জাতীয় পার্টি। বিরোধী দলে আসে আওয়ামী লীগ। সেই প্রহসনমূলক নির্বাচনে এরশাদের টাকা খেয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও গোলাম আজমের নেতৃত্বাধীন জামাতে ইসলাম অংশগ্রহণ করেছিল বলে কথিত আছে। তবে এরশাদের শাসন অবৈধ ঘোষণা করে এরশাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। তবে পরের বছরই 7 ডিসেম্বর এরশাদ সেই সংসদ বাতিল করে এবং 1988 সালে আরেকটি সাধারণ নির্বাচন দেন। সকল দলই সেই নির্বাচনকে বয়কট করেছিল। এর মাঝেই এরশাদ ঘটায় এক এলাহি কাণ্ড। এরশাদ যখন জনপ্রিয়তার একেবারে তলানিতে রয়েছে, তখন আগের দুই সামরিক পূর্বসূরির মতোই জনসমর্থন আদায়ে এরশাদও ধর্মের আশ্রয় নেয়। 1988 সালে সংবিধানের এক সংশোধনীতে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করে এরশাদ। এ পর্যায়ে ত্রাতা হয়ে এরশাদকে সমর্থন জানায় কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল। এছাড়া আর কোনো দলই অবৈধ সরকারের কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাতে আগ্রহী ছিল না। বাকি দলগুলো এরশাদের বিরুদ্ধে জারি রাখে লাগাতার আন্দোলন। 1990 সালে সেই আন্দোলন রূপ নেয় গণ-অভ্যুত্থানে। একই সময় সেনাবাহিনীও ক্ষমতার থেকে মুখ সরিয়ে অবস্থান নেয় জনতার পক্ষে। অবশেষে 1990 সালের 6 ডিসেম্বর গণ-অভ্যুত্থান ও সেনাবাহিনীর সমর্থনহীনতার মুখে পদত্যাগ করে নির্বাচনের উদ্দেশ্যে একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে হুসাইন মোহাম্মদ এরশাদ। এরশাদ পতনের পর বাংলাদেশে আর কখনো সরাসরি সামরিক শাসন জারি না হলেও তেমন পরিস্থিতি তৈরি হয়েছে আরো কয়েকবার। যেহেতু সেনাবাহিনী ক্ষমতা থেকে সরে গেলেও ক্ষমতায় বসা রাজনৈতিক দলগুলো চরিত্র আসলে তেমন একটা বদলাতে পারেনি কখনোই। এরশাদ পতনের পর সবগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণে 1991 সালে গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়, যেখানে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি বিজয়ী হয়। তবে ঝামেলা বাধে তখন যখন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনে বিজয়ী হওয়া খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি নিজেরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা শেষে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি শুরু করে এবং দলীয় সরকারের অধীনেই তারা 1996 সালের 5 ফেব্রুয়ারি একটি সাধারণ নির্বাচনের ঘোষণা দেয়। সেই নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর আশঙ্কা ছিল যে খালেদা জিয়ার সরকার নির্বাচনে পক্ষপাতিত্ব করতে পারে বা ক্ষমতাসীন বিএনপি সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আসলে সম্ভব না। ফলে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। বেশিরভাগ দলের ভোট বর্জনের পরেও বিএনপি গায়ের জোরে একতরফা নির্বাচন দিয়ে 300টি আসনের মধ্যে 289টি আসনে জিতে সরকার গঠন করে। সেই নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল মাত্র 21% কাছাকাছি, যা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সর্বনিম্ন ভোটার উপস্থিতিগুলোর একটি। তবে 5 ফেব্রুয়ারির সেই একতরফা নির্বাচনে বিজয়ী সরকার ক্ষমতায় থাকতে পেরেছিল মাত্র 40 দিন। এই একদলীয় সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন, রাজনৈতিক প্রশাসনিক অচলাবস্থার কারণে আরও একবার দেশে তৈরি হয় সেনা শাসনের পরিস্থিতি। সেই পরিস্থিতি বিবেচনায় অবশেষে খালেদা জিয়া 1996 সালের মার্চে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। একই বছর জুনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আরেক নির্বাচনে আওয়ামী লীগের শোচনীয় পরাজয় ঘটে এবং জামাত সহ আরও 2টি দলকে নিয়ে জোট গঠন করে রাষ্ট্র ক্ষমতায় আবারও ফিরে আসে বিএনপি। তবে বিএনপি জামাত জোট সরকার সেবার রাষ্ট্র ক্ষমতায় এসে অতীতের সকল সামরিক ও স্বাভাবিক সরকারের ব্যর্থতার রেকর্ডকে পেছনে ফেলে দেয়। 2001 থেকে 6 সালে দেশ পরিণত হয় সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সংখ্যালঘু নির্যাতন, খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও বিরোধী মত দমনের স্বর্গরাজ্যে। সে সময় বাংলাদেশ টানা 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছিল। সবশেষ জোট সরকারের ম্যাচ শেষে এক দামি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে জনরোষের আগুনে কেরোসিন ঢেলে দেয় বিএনপি। অস্থিতিশীল হয়ে পড়ে পুরো দেশ। এমন পরিস্থিতিতে ঘটে 111 নামে পরিচিত আরেক রক্তপাতহীন সেনা অভ্যুত্থান বা রাষ্ট্র ক্ষমতায় সেনা হস্তক্ষেপের ঘটনা। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদ তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে এক প্রকার বগল দাবা করে দেশে জারি করেন জরুরি অবস্থা। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ফখরুদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় নতুন আরেকটি তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের সাইনবোর্ডে বাংলাদেশে শুরু হয় সামরিক ছায়া সরকার। এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেই সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু ধারা স্থগিত করে দেশে জারি করে জরুরি অবস্থা।
একই সাথে পূর্ব ঘোষিত জাতীয় নির্বাচন তারা স্থগিত করে। দেশে অস্থিরতা কমাতে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকেও ওই সময় গ্রেপ্তার করা হয়। এই সরকার ক্ষমতায় আসার প্রথম 10 দিনেই অন্তত 15,000 ব্যক্তিকে গ্রেপ্তার করে। 10 দিনেই তাদের হেফাজতে থাকা অবস্থায় অন্তত 19 জন বন্দীর রহস্যজনক মৃত্যু হয়। সে সময় জিয়া ও এরশাদের মতো একই কায়দায় সরকারি মদদে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেয় জেনারেল মঈনুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার। গবেষকদের মতে যা ছিল -2 বা বাংলাদেশকে বিরাজনীতিকরণের পরিকল্পনার অংশ, তখন দেশের রাজনৈতিক কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার, গুম, নির্যাতনের ঘটনা এমন পর্যায়ে পৌঁছায় যে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তখন নিয়মিতই এর নিয়ে নিন্দা ও উদ্বেগ জানাতে থাকে। সে সময় তত্ত্বাবধায়ক সরকার গণমাধ্যমের উপর নানান ধরনের চাপ প্রয়োগ করা শুরু করে। টকশোতে আলোচক কে হবেন না, কোন সংবাদ যাবে কোন সংবাদ যাবে না তার তালিকা করিয়ে দেওয়া হতো। এর হেরফের করলে থাকতো নির্যাতন, গ্রেপ্তার, মামলার হুমকি। তখন বহু সাংবাদিককেই সামরিক গোয়েন্দা অভিযানে তুলে নিয়ে মারাত্মক নির্যাতন চালানোরও নজির পাওয়া যায়। এছাড়া সেনা কর্মকর্তাকে অপ্রস্তুত কিংবা সিলেবাসের বাইরের প্রশ্ন করায় বন্ধও করে দেওয়া হয় একটি স্যাটেলাইট টেলিভিশন। দেশকে স্থিতিশীল করে একটি নির্বাচন অনুষ্ঠানের প্রতিজ্ঞা নিয়ে যাত্রা শুরু করা 1/11 সরকার ক্রমেই যেন দেশকে করে ফেলছিল আরও অস্থিতিশীল ও অর্থনৈতিকভাবে ভঙ্গুর। আর সেই অস্থিতিশীলতার সর্বোচ্চ রূপ নেয় 2008 সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের সংঘাতের মধ্য দিয়ে। সেই সংঘাত দমাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর নির্বিচারে নির্যাতনের ফলে ঘটে দিকের বিপরীত। তাতে সারা দেশেই ছড়িয়ে পড়ে সেনা শাসন বিরোধী বিক্ষোভ। ছাত্রদের পাশাপাশি তাতে যোগ দেয় নানান রাজনৈতিক দলের কর্মী ও সাধারণ জনতা। সেই আন্দোলনের তোপেই প্রায় 2 বছর ক্ষমতায় থাকার পর 2008 সালের 29 ডিসেম্বর এক সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে বিদায় নেয় মঈনুদ্দিন ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার। এতক্ষণ বাংলাদেশের সেনা শাসনের যে ইতিহাস বললাম, খেয়াল করলে দেখবেন আশ্চর্যজনক হলেও এতে 2009 সাল পর্যন্ত বাংলাদেশের প্রায় রাজনৈতিক ইতিহাসের পুরোটাই সংক্ষেপে বলা হয়ে গেছে। আরেকটু খেয়াল করলে দেখবেন এখানে আরো 2টা বিষয় আছে। এক, বাংলাদেশের রাজনীতি আজ পর্যন্ত কখনোই সামরিক প্রভাব মুক্ত ছিল না। আর 2, বাংলাদেশে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে তারা সামরিক হোক আর স্বাভাবিক কেউই আসলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়েনি। হয় তাদের পতন হয়েছে গণ অভ্যুত্থান বা সামরিক অভ্যুত্থানে, নয়তো ক্ষমতায় থাকতেই তারা হয়েছে হত্যার শিকার। এবং প্রত্যেকের পতনের পেছনেই কাজ করেছে সেনাবাহিনীর সমর্থন হারানোর বিষয়টি। এতক্ষণ বাংলাদেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের যে ইতিহাস আমরা জানলাম তাতে পজিটিভ জিনিস খুঁজে পাওয়া খুবই দুষ্কর হবে। এবার প্রশ্ন আসতে পারে, তবু কেন জনমানুষের একটা অংশ সামরিক শাসন নিয়ে এত আগ্রহী থাকে? এর উত্তর লুকিয়ে আছে সামরিক শাসনের পদ্ধতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বা রাজনীতিবিদদের ব্যর্থতায়। রাজনৈতিক সরকারের অধীনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যখন চরম অবনতি ঘটে, রাজনৈতিক অবস্থা যখন চরম অস্থিতিশীল হয়ে ওঠে, তখন এর বিকল্প হিসেবে জনগণ সামরিক শাসনকে দেখে এমন একটি ব্যবস্থা হিসেবে যা দ্রুতই এই পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে পারে। এছাড়া রাজনৈতিক দলগুলোর মতো যেহেতু রাষ্ট্র পরিচালনায় একেবারে চিহ্নিত দুর্বৃত্তদের নিয়োগ না করে বরং সেনানায়করা একেবারে ক্লিন ইমেজের অভিজ্ঞ লোকদের নিয়োগ করে, ফলে জনমনে এ নিয়ে এক ধরনের সন্তুষ্টি তৈরি হয় এবং এর সাথে যুক্ত হয় তৃতীয় বিশ্বের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা হচ্ছে অর্থনৈতিক সততা। বাংলাদেশের সামরিক শাসকদের বিরুদ্ধে বহু ধরনের অভিযোগ থাকলেও তাদের কারো নামের সাথেই বড় কোনো অর্থনৈতিক কেলেঙ্কারির দাগ লেগে নেই। রাজনীতিবিদদের লুটপাটে অভ্যস্ত এই জাতি যখন দেখে রাষ্ট্র ক্ষমতায় থেকেও কোনো গোষ্ঠী মোটা দাগে দেশকে লুট করছে না, তখন স্বাভাবিকভাবেই এ নিয়ে তাদের মাঝে ঝোঁক ও আশার সঞ্চার হয়। এছাড়া আর কেনই বা সেনা শাসনের প্রতি জনতার আগ্রহ থাকতে পারে? কমেন্ট করে জানান আপনাদের ধারণা। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকুন, দেশটাকে গণতন্ত্রের পথে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন দ্য কাভার স্টোরির। সবাইকে শুভেচ্ছা।